আজকের আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে, তবে একটু অন্যভাবে। আমরা আজ কথা বলবো এর পেছনের কয়েকজন মূল কারিগরকে নিয়ে, মানে যাদের কাজের জন্য আজকের এআই সম্ভব হয়েছে। আমাদের কাছে একটা লেখার কিছু তথ্য আছে, এআই প্রযুক্তির পথিকৃৎ 10 বিজ্ঞানী ও উদ্ভাবক। প্রায়ই তো একটা কথা শোনা যায়, এআই এর গডফাদার, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, আজকের যে এআই দেখছি আমরা, এটা আসলে কোনো একজনের হাতে তৈরি না, বরং বহু বিজ্ঞানী, বহু উদ্ভাবকের অনেক বছরের চেষ্টা, তারই ফল। তো আসুন এই উৎস থেকে পাওয়া কয়েকজনের অবদান আর তাদের কাজের কিছু জরুরি দিক নিয়ে একটু কথা বলি। শুরু করি 3 জন একেবারে মূল ব্যক্তিত্বকে দিয়ে, জিওফ্রে হিন্টন, ইয়োশুয়া বেঙ্গিও আর ইয়ান লেকুন। 3 জনই তো টুরিং অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই না? নিউরাল নেটওয়ার্কের কাজে তাদের অবদান তো বিশাল। হ্যাঁ, ঠিক। এই নিউরাল নেটওয়ার্কগুলোই তো আসলে কম্পিউটারকে মানুষের ব্রেনের মতো করে প্যাটার্ন চিনতে বা শিখতে সাহায্য করে। তবে মজার ব্যাপার হলো, এই 3 জনের পথ চলা বা চিন্তাভাবনা এখন কিন্তু একটু ভিন্ন দিকে বাঁক নিয়েছে। যেমন ধরুন হিন্টন, উনি তো সম্প্রতি এআই সেফটি নিয়ে খুব সরব হয়েছেন, ঝুঁকির কথা বলছেন বেশ। যিনি এই প্রযুক্তির ভিত গড়লেন, তিনি আবার ঝুঁকি নিয়ে এতটা চিন্তিত। অন্যদিকে ইয়োশুয়া বেঙ্গিও, ওনার ব্যাপারটা কেমন? হ্যাঁ, বেঙ্গিও উনি তো 2022 সালে এআই গবেষণায় বিশ্বের সবচেয়ে বেশি সাইটেড সায়েন্টিস্ট ছিলেন। উনি এলিমেন্ট এআই, এলিমেন্ট আই নামে একটা কোম্পানিও করেছেন। আর ইয়ান লেকুন, উনি এখন মেটাতে ভিডিও ডেটা থেকে এআই ট্রেন করার যে প্রযুক্তি, তা নিয়ে কাজ করছেন। ঝুঁকির ব্যাপারে ওনার অবস্থানটা আবার হিন্টনের চেয়ে একটু অন্যরকম, তুলনামূলকভাবে একটু বেশি আশাবাদী বলতে পারেন। তাদের একসাথে টিউরিং পাওয়াটা এটাই দেখায় যে এই ফিল্ডটা যেমন কোলাবোরেটিভ, তেমনি চিন্তার দিক থেকেও বেশ ডাইভার্স। একদম। আর এই যে ভিত তৈরি হলো, এর ওপরেই তো আজকের দিনের অ্যাপ্লিকেশনগুলো দাঁড়িয়েছে। যেমন ধরুন, ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান, উনি তো সরাসরি সায়েন্টিস্ট নন, কিন্তু তার নেতৃত্বে যে চ্যাট জিপিটি এলো 2022-এ, সেটা তো রীতিমতো হইচই ফেলে দিয়েছে। অবশ্যই অল্টম্যানের কাজটা দেখায় যে কিভাবে এই গভীর টেকনোলজিকে সাধারণ মানুষের ব্যবহারের জায়গায় নিয়ে আসা যায়, খুব দ্রুত। কিন্তু এখানেও দেখুন, অল্টম্যান নিজেও কিন্তু এআই এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে তার ব্যক্তিগত উদ্বেগের কথা জানিয়েছেন। একদিকে দারুণ গতিতে এগিয়ে যাওয়া, অন্যদিকে ঝুঁকি নিয়ে চিন্তা, এই দুটো বিষয়ই কিন্তু একসাথে চলছে। ঠিক। আরও কয়েকজনের কথা যদি বলি, যেমন ফেইলি, ইমেজনের চ্যালেঞ্জের জন্য পরিচিত। এটা তো কম্পিউটার ভিশনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মানে হাজার হাজার ছবি চেনার একটা ডেটা সেট, আর কম্পিটিশন ছিল, তাই না? আজকের অনেক এআই অ্যাপ্লিকেশনের পেছনে এর ভূমিকা আছে। তাকে সবার কাছে পৌঁছে দেওয়া, এটাও তো দারুণ একটা কাজ। অন্যদিকে স্টুয়ার্ট রাসেল বা পিটার নরভিগের মতো ব্যক্তিরা আবার একটু অন্যদিকে ফোকাস করছেন। রাসেল যেমন ধরুন, এআই আর মানুষের সহাবস্থান কিভাবে নিরাপদ হবে তা নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। ঝুঁকি নিয়েও বেশ সোচ্চার। আর নরভেগ, যিনি গুগলে অনেকদিন ছিলেন, তিনি সার্চ অ্যালগোরিদম বা ধরুন এআই ট্রান্সলেশন, আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি, সেখানে এআই এর প্রয়োগকে অনেক উন্নত করেছেন। একজন দেখছেন হয়তো ভবিষ্যতের ঝুঁকি, আরেকজন আজকের দিনের ব্যবহারকে নিখুঁত করছেন। এটাও এআই ওয়ার্ল্ডের একটা বৈচিত্র্য। শেষে আরও দুজনের কথা বলি। ড্যাফনি কৌলা, উনি এআই ব্যবহার করে নতুন ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন। এটা তো দারুণ একটা সম্ভাবনার দিক। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং আরেকজন হলেন তামানিত গেব্রু। ওনার কাজটা আবার খুব জরুরি একটা প্রশ্ন সামনে এনেছে। এই যে মেশিন লার্নিং মডেলগুলো, এগুলো থেকে কোনো পক্ষপাত বা বায়াস ঢুকে পড়ছে? উনি দেখিয়েছেন কিভাবে ডেটা বা অ্যালগরিদমের মধ্যে আমাদের সমাজের বা সিস্টেমের সমস্যাগুলো রিফ্লেক্টেড হতে পারে। এথিক্যাল এআই নিয়ে বিতর্কের পর উনি তো নিজের রিসার্চ ইনস্টিটিউটও তৈরি করেছেন। তার মানে এআই ব্যাপারটা শুধু টেকনোলজির চ্যালেঞ্জ নয়, এর সাথে নৈতিক আর সামাজিক প্রশ্নগুলো খুব গভীরভাবে জড়িয়ে আছে। ঠিক তাই। কোলারের কাজ যেমন একদিকে মানব কল্যাণের বিশাল সম্ভাবনা দেখাচ্ছে, গেব্রুর কাজ তেমনি এর ভেতরের জটিলতা আর নৈতিক চ্যালেঞ্জগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে আমরা এতজন অগ্রণী ব্যক্তির কথা বললাম, তাদের নিজেদের মধ্যেও কিন্তু এআই এর ফিউচার, এর পোটেনশিয়াল আর রিস্ক নিয়ে নানা রকম মত আছে। বেশ পার্থক্য দেখা যায়। তাহলে সব মিলিয়ে বলা যায়, এই উৎস থেকে যা বুঝলাম,
এআই আজকের এই জায়গায় এসেছে বহু মানুষের বহু বছরের গবেষণা, উদ্ভাবন, এমনকি বিতর্কের পথ পেরিয়ে। আমরা তো মাত্র কয়েকজনের নাম বললাম। হ্যাঁ, একদম। মূল বিষয়টা হলো এটা একটা কালেকটিভ জার্নি, একটা সম্মিলিত যাত্রা। আর এই যাত্রার যারা একেবারে সামনের সারিতে, তাদের মধ্যেই এর ভবিষ্যৎ পথ, এর নিয়ন্ত্রণ, এসব নিয়ে অনেক রকম চিন্তা, অনেক ভিন্ন দৃষ্টিকোণ। একটা প্রশ্ন বরং সবার জন্য রেখে যায়। এই যে প্রযুক্তির মূল কারিগর, মূল চিন্তাবিদরা, তাদের মধ্যেই যখন এর ভবিষ্যৎ নিয়ে, এর নিয়ন্ত্রণ নিয়ে এত ভিন্ন মত, এত ভিন্ন অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, তখন সেটা আসলে এই টেকনোলজির ভবিষ্যতের যে অনিশ্চিততা, সে বিষয়ে আমাদের কি ইঙ্গিত দেয়?